আজ রাখি পূর্ণিমা। সকলকে রাখির শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের মুক্ত কথা। মুক্ত আবহ পরিচালিত মুক্ত কথা আজ তৃতীয় দিনে পড়ল। এবং আগের দিন আমরা বলেছিলাম যে আমাদের এই এপিসোডে আমরা শর্মিষ্ঠা চক্রবর্তী পার্ট 2 করব, কারণ আগের দিন আমরা শুধু তার গল্প শুনেছি কিন্তু তার পারফরমেন্স দেখিনি। আর শর্মিষ্ঠা চক্রবর্তী আর পারফরমেন্স হবে না এটা তো হতে পারে না, সময়ে বড় সমস্যা, সেই জন্য দুখানা এপিসোড করা হলো। তো আজকে আমাদের অতিথি আরেকবার ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী। শর্মিষ্ঠাদি, আজকে তুমি কি কি সম্পদ এনেছো বলো। আমি আগের দিন যে নাটকের কথাগুলো বলছিলাম তখন মডুলেশনের কথাটা উঠেছিল। একদম। এবার মডুলেশন করতে গেলে গলার যে ওঠা পড়াগুলো লাগে সেগুলো তো নাটকের গল্পের উপর নির্ভর করবে। তা আমি এই জন্য আজকে দুটো গল্প এমন বেছেছি যেটাতে আমি মডুলেশনের কাজটা কিছুটা দেখাতে পারবো। এবং এই মডুলেশনটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটাকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা যায়। একদম একদম। সেখানে আমি দুটো নাটক, ছোট ছোট নাটক, অনুনাটক, সেই অনুনাটকের মধ্যে দিয়ে দেখাবো যে গলার ওঠা নামাটা। সেই হিসেবে আমি দুটো নাটক আজকে বেছেছি। কেমন? একদম। তাহলে আমরা আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি নাটকে ঢুকে যাই। হ্যাঁ, নাটকে ঢুকে তার আগে ছোট্ট একটা কথা, যে ওই ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী যে নবরসের কথা বলা যায়, যে শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত এবং শান্ত, এই 9টা রস এই নাটকের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। হ্যাঁ, আমি সেটা শোনাচ্ছি একবার। দেখো, আমার প্রথম নাটকটি হচ্ছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বুড়ো। আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, শর্মিষ্ঠাদির কাছে যেই নাটকই শুনবেন সবই কিন্তু ওনার নিজের লেখা। হ্যাঁ, চলো শুরু করো। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কি সুন্দর এই জ্যোৎস্না মাখা রাত, ওগো চাঁদ, সব তোমার জন্য। চারিদিকের এই আধো আলো, আধো ছায়া সব মায়া মাখা হয়ে গেছে তোমার গলানো রূপলি ছোঁয়ায়। যা দেখি অদ্ভুত লাগে। এত রূপ, এত সৌন্দর্য, এত ভালো লাগা এখনো আছে বাকি এই পৃথিবীতে। তবে সবাই যে বলে পৃথিবীর আয়ু আর বেশি দিন নেই, সমস্ত হিমবাহ গলে গলে নামছে, নদীর জল বেড়ে গিয়ে প্লাবন সৃষ্টি করছে, সমুদ্রের উচ্চতা স্পর্শ করছে অট্টালিকাকে। ওহ, কি ভয়ানক, কি ভয়ানক ভূমিকম্প! মাটি দুভাগ হয়ে যাচ্ছে, মাটির গভীরে দেখা যাচ্ছে উত্তপ্ত গরম লাল লাভা আর আগুনের লেলিহান শিখা। শিখা লক লক করে দাবানল জেলে দিল বনানী প্রান্তে। সে পোড়া ছাই কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশে, উঠতে 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 দেখো 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 কেমন ছুঁয়ে ফেললো চাঁদটাকে। ওরও তো দম বন্ধ হয়ে আসছে বলো। কিন্তু সব ঠিক হয়ে যাবে। কেন বলো তো? কারণ তুমি আছো বলে। এই যে জানলা খুললেই আমার দোতলা থেকে তোমার ঘরটা দেখি, তোমার বইয়ের তাকে এলোমেলো করে রাখা বই, আলনায় তোমার ভিজে গামছা গেঞ্জি, যার প্রত্যেকটায় তোমার আঙুলের ছুঁয়ে থাকা। এসব দেখলেই বুঝতে পারি তুমি এলেই সব ঠিক হয়ে যাবে। তোমার গায়ের গন্ধ পেলে, তোমার বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখতে পেলে, তোমার সমস্ত কিছুর মধ্যে আমার সব ঠিক হয়ে যাবে। আমি তো জানি তুমি মস্ত এক ম্যাজিশিয়ান। এই তোমার মনে আছে সেই যেবার গো স্কুলে পরীক্ষার দিনে হরতাল হলো রাজ্য জুড়ে, তুমি তো স্কুলে পৌঁছে দিলে সাইকেলে করে, মাঝে একদল ছেলে থামালো আমাদের, সাইকেল থেকে নেমে আমাকে তোমার পিছনে আড়াল করে দাঁড়ালে ছেলেগুলোর সামনে। তোমার চোখে সে কি আগুন, কি আগুন! এমন ধক করে জ্বলে ওঠা যেন জ্বলন্ত উল্কাপিণ্ডের মতন খসে পড়া। ও, ওরা তোমার চোখের দিকে তাকিয়েই নিজেদের চোখগুলো নামিয়ে রাখে মাটিতে, সরে দাঁড়ায় পথ ছেড়ে। তুমি আমাকে আবার পিছনে বসিয়ে জোরে সাইকেল চালাও। তবে যত বীরত্বই দেখাও না কেন, তুমি যে কত ভীতু মানুষ তা আমি জানি না ভেবেছ? না 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 না, বলতে দাও আমাকে। এই যে তুমি পড়া মুখস্থ করো, সারাটা ঘরময় পায়চারি করতে করতে জানলা দিয়ে তোমাকেই তো দেখি, আর দেখতে গিয়েই তো ধরে ফেলেছি যে একদিন তুমি পড়া টড়া সব ছেড়ে
খাটের উপর পা তুলে বসে আছো, নামছো তো নাই, হাতে একটা স্কেল নিয়ে কাকে যেন ভয় দেখাচ্ছ। আমি আর থাকতে না পেরে পা টিপিয়ে টিপিয়ে চলে গেছিলাম তোমার ঘরে। গিয়ে দেখি, মা গো মা, কি কাণ্ড কি কাণ্ড! মেঝের উপর একটা নেংটি ইঁদুর চলে ফিরে বেড়াচ্ছে। আর তাই না দেখে তোমার কি নাচন! এই সাহস নিয়ে বুঝি তুমি লোককে বীরত্ব দেখিয়ে বেড়াও? ভীতু কোথাকার! জানো, ভয় আমিও পাই, ভীষণ ভয় পাই। আমাদের এই বাড়িটা এমনিতেই বহু পুরনো, নোনা ধরা ইঁটে এই বাড়ির সর্বাঙ্গ ঢেকেছে। এমন একটা বাড়িতে একা থাকলে না মনে অদ্ভুত একটা অনুভূতি হয়। ধরো তুমি একাই আছো, কিন্তু মনে হয় একা না ওঠে, কেউ যেন তোমার পিছনেই আছে, চাইলেই সে তোমাকে ছুঁয়ে দিতে পারে। শুধু ছুঁয়ে নয়, হয়তো বা তোমাকে। আমার মেজ ঠাকুমার বোন এই বাড়িতেই অনেক দিন আগে আশ্রিত ছিল। 14 বছর বয়সে তাকে একদিন এই 3 তলার ছাদ থেকে কেউ ফেলে দেয়। ওই 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 উঠোনের কোণটাতে কি নাকি ধপ করে পড়েছিল, দমড়ানো মোচড়ানো শরীরটা। বাড়ির সকলে ওটা দুর্ঘটনা বলে, কিন্তু জানো, এখনো কোনো গভীর রাতে একটা ঘর ভাঙা গোঙানির শব্দ যেন এই কলতলা থেকে উঠে এসে প্রত্যেকটা ঘরে ধাক্কা দিয়ে যায়। তখন কেউ দরজা খোলে না। ঠাকুমা বলতো, ও যে অতৃপ্ত আত্মা, ওর কখনো শান্তি নেই। ঠাকুমা আরও বলতো, ওর গলায় নাকি টিপে ধরার দাগ ছিল, আর পেটে ছিল 2.5 মাসের বাচ্চা। আমি তার ছায়া দেখেছি জ্যোৎস্না রাতে, আলো ভেসে যাওয়া কলতলায় দুমড়ানো মোচড়ানো একটা ছায়া। যেদিনও মারা যায় সেদিনও যে এক জ্যোৎস্নার রাত ছিল। এই জ্যোৎস্না রাতে আমাদের বাড়ির বাবা কাকা দাদারা কেউ বেরোয় না ঘর ছেড়ে। অভিশাপ আছে যে, অভিশাপ। আমিও ভয় পাই, কিন্তু জানি ও আমায় কিচ্ছু করবে না। কেন করবে? আমি তো আমার বাড়ির সবার মতন অত্যাচারী নই। কি অনায়াসে ওরা অন্যকে কষ্ট দিতে ভালোবাসে। ব্যবসার নামে ওরা প্রতিদিন লোককে ঠকায়, গরিব মানুষগুলোকে নিংড়ে নেয়, চড়া সুদে টাকা ধার দিয়ে তারপর ভয় দেখিয়ে নির্যাতন করে সুদে আসলে সেই টাকা আদায় করে। আর তোমাকে মানুষের মধ্যেই ফেলে না, তোমার জাত নিয়ে ওরা কথা বলে, মুখ কুঁচকে ঘৃণায় একদম থুতু ফেলে ওরা তোমার উদ্দেশ্যে বলে, বেজন্মা বেজাতের বাচ্চা। আমি চিৎকার করে বলি, বেজন্মা বলে কিছু হয় না, বেজাত বলেও কিছু হয় না। দুনিয়ায় দুটো জাত কেবল, একটা মানুষ আর একটা অমানুষ। ইচ্ছে করে ওদেরকে খুন করি, বিষ দিয়ে। হ্যাঁ গো, কিন্তু আমার তেমন গায়ের জোর কই বলো? আমি তো পারবো না ওদেরকে। ওই জন্য কি ভাবি ভালো তো, ওই ভাতের হাঁড়িতে বিষ ঢেলে দিতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাদা জুঁই ফুলের মতো ভাত, 1 গরাস 2 গরাস 3, সব শেষ। ওদের উচিত শাস্তি। ওরা যেভাবে পথের কুকুরের বাচ্চাগুলোকে, ছোট ছোট ছানাগুলোকে ওরা শেষ করে দেয়। ছোট ছোট ফুটকির মতো ছানাগুলো এদিক ওদিক লেজ নাড়ে, আর তারপর খাবারে মুখ দেয় আর চটফট করে মুখ দিয়ে ফেনা গড়ায়, অবশেষে শান্ত হয়ে যায়। দেখো, আমি না কাউকে ছাড়বো না, কাউকে না, শুধু মাকে বাদ দিয়ে। একমাত্র মাকেই আঁচড়ালে কামড়ালে মা আমাকে কিচ্ছু বলে না, শুধু কাঁদে। সবাই আমাকে শিকল দিয়ে বাঁধতে আসে। মা বলে, ওর যে কত যন্ত্রণা, তার উপর ওকে আবার শিকল দিয়ে বাঁধছ। আমাকে ওরা সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। ওরা যেদিন জানতে পারলো আমি তোমাকে ভালোবাসি, সেদিন ওরা তোমাকে ভিতরের বাড়িতে ডেকে আনতে বললো, আমাদেরকে বিয়ে দেবে বললো।
তুমি প্রথমে আসতেই চাইছিলে না বলে আমি কি রাগটাই না তোমাকে দেখাচ্ছিলাম। তারপর তুমি এলে, আর সবাই মিলে জানোয়ারের মতো লোহার রড দিয়ে কুচিয়ে কুচিয়ে আমি চিৎকার করছিলাম, কিন্তু ওরা আমাকে মুখে কাপড় গুজে হাত পা বেঁধে ছোট এসে কিসের জন্য একটা ইঞ্জেকশন। আমার আর কিচ্ছু মনে থাকলো না। যখন একটু একটু করে আবার সব চিনতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম, তখন দেখলাম তুমি নেই, কোথাও নেই। ওরা বললো তুমি চলে গেছো। আর তোমার মা এলো একদিন দেশ থেকে, গ্রাম থেকে এসে বলল তুমি নাকি বাড়ি ফেরোনি। আমি বলতে চাইছিলাম কথা, কিন্তু আমাকে কেউ বলতে দিল না। আমার আলু থালু জট পড়া চুল, লম্বা লম্বা নখ না কাটা আঙুল, জামা কাপড় দেখে তোমার মা ভয় পেয়ে গেল। কিন্তু তুমি গ্রামে যাওনি, কোথায় গেছো তাহলে? ফিরে এসো, তোমার তো বই খাতা সব এখানে পড়ে আছে। তোমার অগোছালো ঘরের বারান্দায় এখন অন্ধকার জমে থাকে। তুমি ফিরবে এই আশা করে বৃষ্টিতে আমি একা ভিজতে পর্যন্ত পারিনি, অথচ তুমি তো জানো আমি ভিজতে কত সুন্দরভাবে ভালোবাসি। তুমি এলে আমরা একসাথে বেরিয়ে যাব, কেমন? আমাদের ভাঙা সংসার, তোমার ছেঁড়া গেঞ্জি, গামছা, আমাদের দুজনের ছেঁড়া কিছু বইপত্র সব কিছু দিয়ে সেজে উঠবে। তুমি ফিরে এলে আমরা একসাথে বেরোবো। আমি তাই জন্যই তো সব গুছিয়ে রেখে দিয়েছি, বলো। ফিরে এসো, এসো আর একবার। তোমাকে যে আসতেই হবে, দেখছো না আমার দু হাতে শিকল। এই জ্যোৎস্না রাতে তোমাকে খুঁজে বেড়াই বলে ওরা আমাকে শিকল দিয়ে রেখেছে। এসো, এসো একবার প্রিয়তম আমার, এসো আর একটি বার, এসো আর একটি বার, এসো। কিছু বলার ভাষা নাই। অসাধারণ একটি লেখা, তার সঙ্গে বলা, আলাদা করে আর কি বলবো। আর এই নাটকটির মধ্যে নবরসেরই প্রয়োগ আছে, একদম বোঝা গেল। কিন্তু হ্যাঁ, নবরসের প্রয়োগ আছে। অর্থাৎ আমি যখন বলছি কথাগুলো, তার মধ্যে দিয়ে শৃঙ্গার, করুণ, হাস্য এবং বীভৎস, বীর, রৌদ্র, ভয়ানক, অদ্ভুত এবং শান্ত, এই 9টা রসেরই প্রয়োগ আছে। এই জন্য এটা অবশ্যই একটি বিশেষত্বের দাবি রাখি। আমি এই সময়ের মধ্যে আরেকটি নাটক শুনিয়ে রাখছি। তার আগে আমি একটু দর্শকদের বলে দিই যে আমাদের মুক্তকথার আসরটি শুধু কিন্তু নাটক বা গল্প পাঠেই আর সীমাবদ্ধ নেই। নাটক গল্প পাঠ তো থাকছেই, সেটা ফার্স্ট প্রায়োরিটি। তার সঙ্গে আবৃত্তি, গান, যন্ত্রসঙ্গীত, মাইম, যা যা কিছু শিল্প মানে আমাদের ললিত কলার মধ্যে পড়ে, প্রত্যেকটা বিষয় এর মধ্যে যুক্ত আছে। সঙ্গে আছে মহিলাদের যাদের স্ট্রাগলের গল্প। কেউ হয়তো নিজস্ব একটা কোনো ব্যবসা করছেন, সেটা নিয়ে কথা বলতে চান, বা কারোর জীবনে অনেক অনেক ঘটনা, দুর্ঘটনা মিলিয়ে, কারণ সবার জীবন তো সমান বা স্বাভাবিক হয় না, অনেকের জীবনে অনেক বেশি ঢেউ তরঙ্গ থাকে। তো সেই গল্পগুলো আমাদের সঙ্গে এসে বলতে পারেন, বলতে যদি চান তো। আর সেই জন্য নিজের স্কুলের নাম্বার যাচ্ছে, ফোন করবেন। আমি শ্রাবণী আপনাদের সঙ্গে আছি। শুনবো পরবর্তী নাটক। আচ্ছা, পরবর্তী নাটকের নাম চাঁদের কপালে টিপ। দারুণ। এত তাড়াতাড়ি 5টা বেজে গেল। সকালবেলা কিছুতেই চোখ খুলতে চায় না, কিন্তু আজ যে সকাল সকাল উঠে আমাকে সমস্ত কাজ সারতে হবে। না, একটু মুখে চোখে জল দিই, তাহলে ঘুমটা কেটে যাবে। একটা ধূপকাঠি ধরাই। আরে পুরোনো দিনের বাড়ি তো, এই পচা ভ্যাপসা গন্ধ। ধূপকাঠি জ্বালালে একটু ভালো লাগে। আজ একটা বিশেষ দিন,
কতদিন ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করছি, আজ আমার ছেলে ঘরে ফিরবে। কত বছর পর ওকে দেখব। ওর আসার জন্যই তো ঘরদোর কাল থেকে পরিষ্কার করেছি। এই ফুলদানিতে বাগানের রঙ্গন ফুল রাখবো, তারপর রান্না বসাবো, বিউলির ডাল আর আলু পোস্ত। তার আগে চলুন ওই বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসি। আসবেন আমার সঙ্গে? আসলে না, এই বাড়িতে আমার কথা বলার জন্য একটা লোকও নেই। 11 বছর হলো আমার স্বামী মারা গেছে। যতদিন সে বেঁচে ছিল, ওর চোখের মণি ছিল দীপক। ওই নামটা দীপকের বাবারই দেওয়া, আমার ছেলের নাম। সে বলতো এই ছেলে আমাদের বংশের দীপক। আসলে আমাদের শ্বশুর মশাইদের তো খুব বড় বংশ। দীপকের বাবা অবশ্য সেই খ্যাতি প্রতিপত্তি কিছুই রাখতে পারেনি, আর আমাকেও একটু পছন্দ করতো না দীপকের বাবা। সে ভাবতো আমার সঙ্গে ওর বিয়ে হওয়াতে ওর ব্যবসা শেষ হয়ে গেছে। ওর মুখে বারবার এই কথাটা শুনতে শুনতে আমারও সেটাই বিশ্বাস হয়ে গেছে আর কি। আচ্ছা, এই কি সুন্দর না রঙ্গন ফুলগুলো, একদম টকটকে লাল। আমাকে পছন্দ না করলেও ছেলেকে যে ভালোবাসতো, সেই জন্য আমি আমার কষ্টটাকে কখনো পাত্তা দিইনি। আর পাত্তা দেওয়ার সময় বা পেতাম কখন? এই রোজ ভোর 5টায় উঠে আমার দিনের কাজ শুরু হয়ে যায়। আর এর সঙ্গে দীপককে সকালবেলা তৈরি করে তাকে স্কুলে পাঠাতাম। স্কুলের পর আবার বাড়ি নিয়ে আসতাম, খাইয়ে ঘুম পাড়াতাম। আর আমি ঘুম পাড়ানোর সময় গান না গাইলে ও কিছুতেই ঘুমাতো না। কি যেন গানটা? আমার সোনা চাঁদের করা, চাঁদের কপালে টিপ। আর বিকেলবেলা হলে ওকে সামনের মাঠে খেলতে নিয়ে যেতাম। আবার সন্ধ্যের আগে বাড়ি ফিরে পড়তে বসাতাম। ওকে পড়াতে পড়াতেই রাতে রান্না সেরে ফেলতে হতো। রান্না শেষ করে দেখতাম বাবু মশাই ঘুমে ঢুলে পড়েছে বইয়ের উপর। এই সেই ঘুমন্ত ছেলেকে খাওয়ানো যে কি হাঙ্গামা, সে যার হয়েছে একমাত্র সেই জানে, আর কেউ বুঝবে না। এই ভাতটা বসিয়ে দিই কেমন, পাশের উনুনে এই ডালটাও চাপিয়ে দিই। জানেন, ছেলেকে নিয়ে রোজই দীপকের বাবার সঙ্গে নানা ঝামেলা হতো। দীপককে একটু শাসন করবো, একেবারেই সহ্য হতো না ওর। আচ্ছা বলুন বলুন, কোন বাড়িতে শাসন করে না? ছেলে মেয়েকে শাসন করতে হবে না? অথচ শাসন করলে দীপকের বাবার সে কি রাগ! ও এমন ভাব করতো যেন আমি ছেলের মা নই, আমি ওই সামান্য আয়া মাত্র। কথায় কথায় ছেলের সামনেই আমাকে মারধর করতো। কোনোদিন এই মানে মারপিট গালাগালির জন্য আমি প্রতিবাদ করিনি। কি করে করব? ওর পয়সাতেই খাই পড়ি, ও তো তাড়িয়ে দেবে। ওর জমিদারি চলে গেলেও মেজাজটা ঠিক জমিদারের মতোই। আর ছেলেকেও তাই করে তুলতে চেয়েছিল, একদম জমিদারের বেটা। আমি চেষ্টা করতাম দীপককে স্বাভাবিকভাবে মানুষ করতে, কিন্তু পারিনি। জানেন, সেই সব দিনে না খুব রাগ হতো দীপকের উপর আমার। কিন্তু ওর উপর রাগ করে কি করব? দোষটা তো বাচ্চার নয়। যাই হোক, ছেড়ে দিন। কিন্তু আস্তে আস্তে দীপকও বড় হতে হতে কেমন যেন হয়ে গেল। ওর চোখের ভাষা পাল্টে গেল। যেসব বন্ধু বান্ধবীর সঙ্গে মিশত, তাদেরও যেন কিরকম নিষ্ঠুর অদ্ভুত এক চাহনি। অথচ ছোটবেলায় আমার ছেলেটা কি ভূতের ভয় পেত। এই আমাদের বাড়িটা নোনা ধরা, চুন খসে গেছে, ইট বেরিয়ে গেছে, সবসময় যেন একটা চাপা কান্নার শব্দ শুনছে, এত ভয় করে। আর যখন থেকে আমাকে একলা থাকতে হতো, আমি তখন থেকে তো ঘুমের ওষুধ খাই। ঘুমের ওষুধ খেলেই এক নিঃশ্বাসে রাত ভোর। যেদিন শুনলাম ছেলে ফিরে আসছে, সেদিন থেকে আর খাই না। সেদিন থেকে শুধু রাতের দীর্ঘ নিঃশ্বাস বসে বসে গুনি। আমার ছোট ছেলেটা যখন ঘুমোয়, তখনও কিন্তু ওর মুখে অদ্ভুত একটা শিশু খেলা করে। জানেন, এতগুলো বছর ওকে দেখিনি, আর ওর মুখটা সবথেকে মিষ্টি বলুন তো, ওর ঘন এক মাথা কোকড়া চুল আর তিতির পাখির মতো একজোড়া চোখ। আমি সেই চোখগুলো সারাক্ষণ দেখি। ও শুনতে পেলেন?
শুনতে পেলেন? ওই সদর দরজায় শব্দ হলো, ও এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। 7 বছর পর চোখগুলো কোটরে ঢুকে গেছে। বলল জেলে খুব খাটায়, একটুও বসতে দেয় না। বইয়ে পড়তাম না, ওই স্বাধীনতা সংগ্রামীদের উপর পুলিশ খুব অত্যাচার করে। না না না, আমার ছেলে স্বাধীনতা সংগ্রামী নয়, আমার ছেলে একটা ধর্ষণ কেসে জেল খাটছিল। আমাদের এই অঞ্চলে একটা পাগলাটে ভবঘুরে মেয়ে ঘুরছিল, একদিন তাকে আর দেখা গেল না। জানেন, আমরা সবাই ভাবলাম কোথাও চলে গেছে হয়তো, কিন্তু আস্তে আস্তে একটা পচা গন্ধ ঘুরপাক খেতে থাকলো আমাদের এই পুরনো বাড়িটার মধ্যে। পুলিশ এলো, গ্রামের লোক এলো, আমার ছেলেকে আর ছেলের বন্ধুদেরকে ধরলো। আমরা গেলাম ওদের সঙ্গে আমাদের বাড়ির পশ্চিম কোণের একটা ঘরে। কি পচা গন্ধ, গা গলিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার মতন বমি পেল গন্ধটা নাকে যেতেই। সবাই বলল ওরা ওরা করেছে। সবাই বলল বড় উকিল ধরতে। আমার 2-1টা যে গয়না ছিল, ভেবেছিলাম ছেলের বউটাকে দেব, সেই গয়নাগুলো গেল উকিলের পেটে। আমি বললাম তুই ঠিক বেঁচে আসবি বাবু, তুই তো কিছু করিসনি বল। কিন্তু ওর চোখে দেখলাম অদ্ভুত এক ভাষা। আজ যখন ও ঘরে ঢুকলো, অবিকল সেই চোখ। আমার খুব ভয় লাগছে জানেন। আমি না ওকে ভাত বেড়ে দিয়ে আসি। হ্যাঁ, আপনারা কিন্তু যাবেন না, প্লিজ প্লিজ যাবেন না। অনেক দেরি হয়ে এলো, ছেলেটাকে ভাত দিয়ে এলাম। গোবরা সে খাচ্ছিল, কত জন্মের খিদে, খুব চেটেপুটে খেয়েছে, আর খেয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি তো ঘুমাইনি এই কটা দিন। আমার সব ঘুম ওকে দিয়ে দিয়েছি। ওই যে কটা ঘুমের ওষুধ আমি খাইনি, ওর খাবারে সব মিশিয়ে দিয়েছি জানেন। একটু ঘুমাক। আমৃত্যু না ঘুমানোর দিকে কষ্ট কেউ তো জানে না। যারা না ঘুমোয় তারা ছাড়া কেউ জানে না জানেন। ছেলে তো আমি মানুষ করতে পারিনি, ছেলে না হওয়ার কষ্ট এক, ছেলে হয়ে মরে গেলে তার এক কষ্ট, আর ছেলে হয়ে অমানুষ হলে তার আর এক কষ্ট। কাউকে বলতে পারি না, অমানুষের মায়ের জন্য যে কেউ কাঁদে না। কাউকে বলতে পারবো না আমি খেতে পারি না, আমি ঘুমোতে পারি না। এতদিন বাদে শুধু আপনাদের বললাম। ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে। আগে যেমন আমার কোলে মাথা দিয়ে ঘুমাতো, তেমনি ঘুমোচ্ছে। বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে, আর ওই তিতির পাখির মতো চোখগুলো কি সুন্দর লাগছে জানেন। আমি তাই আবার ওর কাছে ফিরে যাই, ওর মাথায় হাত দিয়ে আমাকে যে গানটা করতে হবে আবার। আমার সোনা চাঁদের কণা, চাঁদের কপালে টিপ। আমার সোনা চাঁদের কণা, চাঁদের কপালে টিপ, চাঁদের কপালে টিপ। দারুণ, মানে বিষয়গুলো এত ভালো বেছেছো, সত্যি অসাধারণ। মানে এরকম আমরা খবরে থাকি, আমরা তো প্রত্যেক দিন ধর্ষণের খবর পড়ি দেখি, আর যারা কাজগুলো করে তাদের মায়েদের সত্যি কি হয় সেই খবরটা কিন্তু কোনো সাংবাদিক তুলে আনে না।
এটাও মনে হয় আমাদের যে একটা রিকোয়েস্ট রইল আমাদের বন্ধুদের কাছে যে একটু তাদের খবরগুলো তুলে আনা হোক। আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব, তার আগে মুক্ত কথার পক্ষ থেকে একটি ছোট্ট সম্মাননা শর্মিষ্ঠাদিকে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।